ময়মনসিংহের মুক্তাগাছা জমিদার বাড়ি। এটি আট-আনি জমিদার বাড়ি হিসেবেও পরিচিত। প্রায় ৩০০ বছরের পুরনো একটি ঐতিহাসিক নিদর্শন। ১৭২৫ সালে শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরী এই জমিদারিত্ব প্রতিষ্ঠা করেন। কথিত আছে, স্থানীয় এক কর্মকারীর দেওয়া পিতলের মুক্তারাম গাছা অর্থাৎ বাতিদান উপহারের নাম অনুসারে বিনোদ বাড়ি নামের স্থানটি মুক্তাগাছা হিসেবে পরিচিতি লাভ করে। প্রায় ২০ একর জায়গার উপর নির্মিত এই রাজবাড়িতে একাধিক ভবন, উপাসনালয় অর্থাৎ মন্দির এবং সুদৃশ্য প্রবেশদ্বার রয়েছে। বাড়িটির ভেতরে কারুকাজে ইউরোপীয় ও দেশীয় স্থাপত্যের মিশ্রণ দেখা যায়। আজকে জানবো এই জমিদার বাড়ির ইতিহাস এবং ঐতিহ্যের কথা। বিচার সালিশ করতো। আর ওই যে বাম পাশের যে ওইটা ছিল লাইব্রেরি। ওই সময় ৪-৫০০ বই ছিল। ওই সময় একটা বইয়ের দাম ছিল ৮০ টাকাতে ১০০ টাকা। আর এই যে লম্বা লম্বি যে ভবনটা, এটা ছিল দোতলা কাঠের। এটা ছিল ওনাদের সময় ট্যাক্স, মানে জমির খাজনাবাতি উঠাই। আর ওইটা ছিল ওনাদের সময় পারিবারিক জাদুঘর। ওখানে গন্ডারে চামড়া, বন্যমতি টিম, খাল, তলোয়ার এগুলা রাখতো, তাদের আত্মীয় স্বজন না সেগুলো দেখাইতো, সেটা একটু বিনোদনের জন্য। আর এটা ছিল ওনাদের সময় লক্ষ্মী পূজার ঘর। ওই পাশেটা ছিল লক্ষ্মী পূজার ঘর। আর এই পাশে যে পুরোহিত ঠাকুররা থাকতো বসে। আচ্ছা, আর এটা ছিল ওনাদের পারিবারিক দুর্গা পূজা মণ্ডপ। এখানে তারা ভিতরে পারিবারিকভাবে দুর্গা পূজা করতো বছর বছর। এটা ছিল দুর্গা পূজা। আচ্ছা, আর এটা ছিল রাজরাজেশ্বরী মন্দির। বিপুল অর্থ ব্যয় করে এই মন্দিরটা বানানো হয়। ওই সময় শুধু রাজ পরিবারের লোকজনই এখানে পূজা করতো। আর এটা এটার মাঝখানে ছিল কষ্টি পাথরের মতো। আচ্ছা, আর এই এখন যে দরজা জানালা বা করছে এগুলো নতুন করে আবার সংস্কার করা হয়েছে। আচ্ছা, আমরা যেটা শহর ময়মনসিংহ শহরে যে বাড়িটা দেখেছি, বাড়িটা অনেক সুন্দর। এখন বাবা শখ করে ছেলের জন্য এই বাড়িটা ওইটা ছিল মূলত ওনাদের সময় বাগান বাড়ি। ওইখানে কম থাকতো, এখানে বেশি থাকতো। ওখানে একটু আনন্দ করতে বাই করার জন্য যাইতো। ওইটা এখন আগে ছিল টিটি কলেজ, এখন ওটা জাদুঘর হয়েছে, মহিলা টিটি কলেজ। ২০১৮ সনে ওটা জাদুঘর হয়েছে। আর এই পিছনের সাইড এগুলো ছিল ওয়াশরুম, টয়লেট, বাথরুম। এগুলো এখন ভাঙে আইনে করে যেতেছে। এগুলো সংস্কার হবে ভবিষ্যতে। এগুলো সব যে ওয়াশরুম ছিল, টয়লেট ছিল। আচ্ছা, এখানে রাজা রানী থাকতো ওরকম কোনো স্মৃতি আছে এখন? না স্যার, তারা যখন ১৯৪৭ সালে দেশ ভাগ হয়ে যায়, তাদের মানে পারিবারিক ছবি বা বই টই এগুলো সব নিয়ে যায়। ওগুলো টোটালি কোনো স্মৃতি সংরক্ষণ করা হয়নি। মানে বাংলাদেশের বিভিন্ন জাদুঘরে তাদের। এটা কি ছিল এই ভবনটা? এটা ছিল পুকুর, যেটার অপোজিটে পুকুর। ওই পুকুরটা জমিদারদের ছিল, তারা এই পুকুরে গোসল করবে, এখানে কাপড় চেঞ্জ করবে। আচ্ছা, কাপড় চেঞ্জ। আর ওইটা এখন ওই যে নতুন করে ওয়াশরুম করা হয়েছে দর্শনার্থীদের জন্য। এটাই এখন দর্শনার্থীদের এখানে কোনো টিকিটের ব্যবস্থা করা হয় না? এটা অদূর ভবিষ্যতে হয়তো করবে। এটা আরো সংস্কার হবে। তারপরে বিয়ের মতো ছিল, ঘরের মতো, চালার মতো ছিল উপরে। আর এই সুরঙ্গ পথটাই তারা নদী পথে পালাই গেছে। এই সুরঙ্গ পথ আবার যে ময়মনসিংহ শশী লজ আছে, ওই যে শশী লজের যে ইটা আছে, যে কি বলে হামামখানা, গোসলখানা। হ্যাঁ, ওই গোসলখানা নিচ দিয়ে উঠছিল এদিক দিয়ে। হ্যাঁ, এদিক দিয়ে। আচ্ছা, এটা করতে কত বছর লেগেছে? এটা তারা ১৯০০ বাড়িটা তো মানে ১৭২৭ সনে আলিবর্দি খার কাছ থেকে বন্দোবস্ত করে। আচ্ছা, তার মানে প্রায় ৩০০ বছর হয়ে গেছে বাড়িতে। ২ বছর কম ৩০০ বছর। এই বাড়িটা করার ক্ষেত্রে মানে শ্রমিক কি পরিমাণ শ্রমিক ব্যবহার করা হয়েছিল তখন? তারা তখন তো এটা যে অনেক ব্রিটিশ ছিল, শাসন ছিল, ব্রিটিশরাই বেশি রান্নাঘর, রান্নাঘরে রান্না টান্না করে এদিকটা যায় খাওয়ান পরিবেশন করতে, টেবিলের উপর রাখতে করে ডাইনিং রুম আর কি। মানে কি রাখা হয়েছে সব ঘরে? গম, ধান, চাউল এগুলো মজুত করে রাখে। মানে খাদ্যের গোদাম ছিল, খাদ্যের গুদাম বলে। আচ্ছা, আর ওই উপরে যে একটা লোহার টাওয়ার দেখা যাচ্ছে, ওখানে একটা মাথায় বড় ম্যাগনেট ছিল, যাতে বজ্রপাত বা ঠাটা পড়লে বাড়িটা বা এলাকাটা কোনো ক্ষতিগ্রস্ত না হয়, ওইটা প্রতিরোধ করে। হ্যাঁ হ্যাঁ, এটা এই যে এটা, হ্যাঁ হ্যাঁ, এটা হলো চুন সুরকির পলি। আচ্ছা, এটা সিমেন্টের পলিস্টার দাগ লেগে আছে না? আচ্ছা, আগে তো মানুষ সিমেন্ট ব্যবহার করতো না, চুন সুরকি আরেকটা কি জানি পোস্ট এটি ব্যবহার করতো। আর এগুলো ঘর এগুলা ছিল ওই যে ফাঁসির মঞ্চ। ফাঁসির মঞ্চ। এখানে কাদেরকে ফাঁসি দেওয়া হতো? যারা ঠিক মতো খাজনা দিতে পারতো না বা অন্যায় করতো বা কথা শুনতো না, তাদেরকে ফাঁসি দিত বা গর্দান দিত। আর এই যে এখানে দিত খাসি বলি। এখানে কি দিত? খাসি বলি। খাসি বলি। হ্যাঁ, আচ্ছা,
যে যাদেরকে এখানে ফাঁসি দেওয়া হতো বা হ্যাঁ, আর কি- গর্দান নিত, হ্যাঁ। তাদের অপরাধ কি শুধু ওইটাই ছিল? খাজনা না দেওয়া বা আর অন্য কোনো অপরাধ ছিল কিনা? উনি তো মহারাজ ছিল, উনি তো যা বলতো তাই। আর এটা ছিল সাজনাতলা, তাদের যে বিয়ের সময় যে সাত পাকে যে ঘোড়া লাগে এই সাজনাতলায়। এটাই তাহলে সেই শাসনতলা যেখানে বিয়ের বাদ্য বাজতো। আচ্ছা আর স্যার যে এই বাড়ির যে মূল গেট কিন্তু এটা আচ্ছা। মূল গেট ছিল ওই রাস্তার মাথায়, ওই সময় কেউ ছাতি বা জুতা পরে যাইতে পারতো না, ওই রাস্তা ছিল ওনাদেরই বাড়ির অংশ। এটা তারপরে যেটা ব্যাটালিয়ান ক্যাম্প ওইটা ছিল মহারাজের হাতিশালা। আচ্ছা। কিন্তু তিনটা ভাগ, এটা রাজবাড়ি, মেইন রাজবাড়ি এইটা, ওটা ওনাদের বাড়ি ছিল, ওটা ওনাদের মেইন বাড়ি এইটাই। বা কানাডায় আছে, তারা কোনো আসলেও এই বাড়ির ভিতরে আসে না। বাড়ির ভিতরে আসে না কেন? আসে না, তাদের হয়তো মনে মনে কোনো একটা দুঃখ টুকু আছে বা আবেগ যে আছে। সুশীলতা যেটা আছে, ওনার সন্তানেরা, ওনার সন্তানের কোনো ওয়ারিশ আছে না এখন? না, এই যে সূর্যকান্ত, এই যে শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরী, উনি ছিল নিঃসন্তান। আচ্ছা এই শশীকান্তরে উনি পালকান ছিল। আচ্ছা, আমরা দেখি রাজারা আছে, বিশেষ করে আমাদের চট্টগ্রামে রাউজানের জি, জি। এই রামধন জমিদার বাড়ি, যেটা আমরা কিছুদিন আগে গিয়েছিলাম, সেখানে অনেক পর্যটক যায়, এরকম অনেক বড় এরিয়া। সেখানে ইতিহাসের মধ্যে আমরা জানতে পেরেছি এই রামধন জমিদারের কোনো সন্তান ছিলেন না, ওনারা একজন সন্তান এসে পালছেন। আসলে জমিদারদের সন্তান না থাকার কারণ কি? এতগুলো ওনার দাসী বান্ধব, এতগুলো স্ত্রী ছিলেন। ওইটা আল্লাহ পাকি ভালো জানে। মানে ম্যাক্সিমাম জমিদারিতে সন্তান নিঃসন্তান ছিল, তাই জমিদার